বিশুর কোনো খবর পেয়েছিস? বিশু সেই যে গেল, এখনো তার কোনো খবর পাওয়া গেল না। এতগুলো দিন কেটে গেল, এখনো এলো না। কি ব্যাপার বলতো? অবিনাশ সামনের গাছতলার দিকে তাকিয়েছিল। আজ দুজন মিলে বসেছে। নারায়ণ ভট্টাচার্যের বাড়ির উঠোনের এক পাশে রোদের নরম আলো এসে পড়েছে। দিনের বেলা রোদের নরম আলোটা বাড়ির চাল ছাপিয়ে উঠোনের মাঝে যেন অদ্ভুত এক আলপনা তৈরি করেছে। তাছাড়া চালের এখানে ওখানে ফুটো, সেই ফুটো ফাটা দিয়ে সূর্যের আলো এসে পড়ছে। সেদিকেই তাকিয়েছিল অবিনাশ। এমন সময় নারায়ণ ভট্টাচার্যের মুখের কথাগুলো শুনে প্রথমে একটু অবাক হলো। বিশু যাওয়ার পর থেকে যেন নারায়ণ ভট্টাচার্য বারবার বিশুর জন্য উতলা হয়ে পড়েছে। প্রথমটা অবিনাশের তেমনই মনে হয়েছিল, কিন্তু এখন মনে হলো ব্যাপারটা তেমন নয়। কি ব্যাপার বলুন তো ঠাকুরমশাই, বিশুর জন্য এতটা চিন্তিত তো আপনি কখনো হন না। তাছাড়া আপনি তো জানেন বিশু 8-5টা লোকের মতো নয়, চট করে কোনো বিপদ তার হবে না। আর তাছাড়া বিশু যখন একবার সেই গ্রামে গিয়েছে, নিশ্চয়ই কোনো একটা কারণেই গিয়েছে। অবিনাশ, একটা কথা তোকে বলা হয়নি। বিশু ওই গ্রামে নিজে নিজে যায়নি, তাকে ওই গ্রামে আমিই পাঠিয়েছি। সেখানকার গ্রাম পঞ্চায়েতের একজন সদস্যের সঙ্গে তাকে কথা বলতে হবে। শুধু আমাদের গ্রাম নয়, পাশের গ্রামেও এমন কেউ একজন রয়েছে যে ওই জঙ্গলের ভেতরে ঢুকেছে। আর ওই জঙ্গলের ভেতরে ঢুকে এমন কিছু করেছে যার জন্য আবার নিমডাঙ্গা গ্রামে বিপদ নেমে আসতে পারে। নারায়ণ ভট্টাচার্যের শেষের কথাগুলো শুনে অবিনাশ কেমন যেন স্তম্ভিত হয়ে গেল। সেই কারণেই কি সেদিন রাতে এসে মাস্টার মশাইয়ের বাড়ির ওখানে গিয়ে ওই জিনিসটাকে দেখেছিল? তার মানে সত্যিই দেখেছিল। যদিও ফিরে এসে সে সমস্ত কথাই নারায়ণ ভট্টাচার্যকে বলেছিল, কিন্তু তাই বলে ব্যাপারটা যে এতদূর পর্যন্ত গড়িয়ে গেছে সেটা অবিনাশ ভাবতে পারেনি। আপনি কি সত্যি বলছেন ঠাকুরমশাই? মানে পাশের গ্রামে বিশু যদি ওই গ্রাম পঞ্চায়েতের সদস্যের সঙ্গে কথা বলতে যায়, তাহলে তাদের সঙ্গে কথা বলে কোনো লাভ কি? গ্রাম থেকে যদি কেউ জঙ্গলে ঢুকে তাদের আবার বার করার চেষ্টা করে, তাহলে তো শুধু নিমডাঙ্গা নয়, আশেপাশের সব গ্রামের মাথায় বিপদ নাচ্ছে। বোকার মতো কথা বলো না তো অবিনাশ। তুমি তো জানো অভিশাপের সঙ্গে আরো কিছু ছিল। অভিশাপের সঙ্গে এমন কিছু ছিল যা খুঁজে পেলে মানুষ অনেক কিছুই করতে পারে। কিন্তু যদি কেউ এই কাজটা করে থাকে, তাহলে সে জানে না কত বড় সর্বনাশ সে ডেকে আনছে। বিশুকে সেই কারণেই পাশের গ্রামে পাঠিয়েছে, যাতে ওদের সাহায্য পাওয়া যায়। একা একা কোনো কিছুই করা সম্ভব নয়। তোমার কি মনে হয় নিমডাঙ্গা গ্রামের কেউ সাহস করে রাতের অন্ধকারে ওই জঙ্গলের ভেতরে পা রাখতে পারবে? হ্যাঁ? অবিনাশের মনে পড়ে গেল সেদিন স্কুল মাস্টারের ঘরে বসে থাকার সময় রাতের বেলা জঙ্গলের দিক থেকে কিসের যেন শব্দ শুনতে পেয়েছিল সে। ব্যাপারটা সে চাইলে ওদের বলতে পারত, কিন্তু ভয়টা বেড়ে যাবে তাই বলেনি। এখন নারায়ণ ভট্টাচার্যের কথা শুনে এই দিনের আলোতেও তার গোটা শরীর কেমন যেন শিরশির করে উঠতে লাগলো। তাহলে কি আবার পরপর দুবার যে বিপদ কাটিয়ে উঠেছে নিমডাঙ্গা গ্রাম, সেই বিপদ কি আবার আসতে চলেছে? কিন্তু কি করে, হঠাৎ করে, কেন? এখনো তো সময় আসেনি। আরো কিছুটা সময় বাকি আছে। শীত পেরিয়ে বসন্ত আসতে চলেছে নিমডাঙ্গা গ্রামে। প্রত্যেক বছরের শেষ সময় প্রায় কিন্তু ওরা বারবারই জেগে ওঠে আর ফিরে আসতে চায় আমাদের গ্রামে। একবার যদি ওরা ফিরে আসতে পারে, তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। কিন্তু সেই বন্ধন, যে বন্ধন রতনের বাবা দিয়ে গিয়েছিল, সেই বন্ধন কি ছিন্ন হয়ে গেছে? আর কোনো বারে তো এমনভাবে আগাম ওদের আভাস বোঝা যায়নি। কেউ একজন আছে যার জন্য সব হচ্ছে। মনের বাঁধন তো সহজে আলগা হওয়ার কথা নয়। শুধুমাত্র বসন্তকালের কয়েকটা দিনের জন্য সেই বাঁধনের ক্ষমতা কমে আসে।
তখনই কেউ জঙ্গলে ঢুকলে বিপদটা বাড়ে। কিন্তু এবার মনে হচ্ছে ওরা জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারবে। তুমি তো নিজেই দেখেছিলে, জঙ্গলের শেষ প্রান্তে পথের ধার পর্যন্ত এসেছিল ওরা। আমার চিন্তা হচ্ছে মাস্টারকে নিয়ে। মাস্টারের যদি কোনো বিপদ হয়। কানাঘুষো শুনেছিলাম কিসের একটা ছুটি নিয়ে মাস্টার বেশ কিছু দিনের জন্য বাড়িতে ফিরে যাচ্ছে। যদি তখনই হয় তাহলে তো ভালোই হবে। মাস্টারও জঙ্গলের কাছ থেকে দূরে থাকবে, আর কোনো চিন্তাই থাকবে না। কিন্তু এই বিপদ থেকে আমাদের যে পুরোপুরি মুক্তি পেতেই হবে, আর ঠিক সেই কারণেই তো আমি বিশুকে পাঠিয়েছি। হারাধন ভট্টাচার্যকে বলো যেন একবার আমার সঙ্গে দেখা করে। মাস্টার যেদিন গ্রাম ছাড়বে সেদিনই আমাদের এই জঙ্গলের কাছে যেতে হবে। ফুলবাড়ির স্কুলটা আর রাখা যাবে না। এছাড়াও আমাদের আরও অনেক কিছুই করতে হবে। নারায়ণ ভট্টাচার্য আরও কিছু বলতেন, ঠিক তখনই গ্রামের একটি লোক দৌড়তে দৌড়তে এসে ঢুকলো নারায়ণ ভট্টাচার্যের বাড়িতে। তারপর বলল, ঠাকুর মশাই, পাশের গ্রাম থেকে খবর এনেছি। বসন্তবাবু খবর পাঠিয়েছেন, কাল রাতে বিশুর ওপর পথে কেউ আকস্মিক হামলা চালিয়েছে। বিশু অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়েছিল। বসন্তবাবু আর তার লোকেরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায় এবং সযত্নে তার সেবা শুশ্রূষা করে। এখন বিশুর জ্ঞান ফিরেছে, তবে সে রাতের ঘটনা কিছুই মনে করতে পারছে না। বসন্তবাবু তাকে একা ফিরতে দিতে রাজি নন। বলছেন যদি এই গ্রাম থেকে কেউ যায় তাহলে যেন তাকে সঙ্গে নিয়ে যায়। আপনি চাইলে এখান থেকে একটা গাড়ির ব্যবস্থাও করে দেওয়া যেতে পারে। কথাটা শুনে সঙ্গে সঙ্গে মাটি ছেড়ে উঠে দাঁড়ালো নারায়ণ ভট্টাচার্য। তার দুই চোখে তখন একটা অদ্ভুত ভাব, ভয়, রাগ আর একটা হতাশা মিলে যেন ধক ধক করে একটা আগুন জ্বলছে তার চোখে। অবিনাশ উঠে দাঁড়িয়েছিল। হঠাৎ করে এমন একটা পরিবর্তন সে বুঝতে পারেনি। অবিনাশ আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না। ওরা বুঝতে পেরেছে আমরা কি করতে চাইছি, আর তাই ওরা প্রথমেই আক্রমণ করেছে বিশুকে। বিশুই একমাত্র লোক যে ওই জঙ্গলে ঢোকার সাহস রাখতে পারে। অবিনাশ সহ সকলেই বিস্মিত চোখে তাকিয়ে রইল নারায়ণ ভট্টাচার্যের দিকে। তিনি দ্রুত নিজের পোশাক বদলে নিলেন এবং তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলেন। এরপর অবিনাশ ও সেই লোকটিকে সঙ্গে নিয়ে পাশের গ্রাম থেকে বিশু পণ্ডিতকে আনতে রওনা হলেন। আপনি চলে যাবেন মাস্টার মশাই? তা কতদিনের জন্য যাচ্ছেন? কেন রে, মন খারাপ হচ্ছে নাকি? আর ধুর, আমি বেশি দিনের জন্য যাব না। এই মনে কর না সপ্তাহখানেক। তাছাড়া এখানে স্কুলের ব্যাপারে বেশ কিছু কাজও রয়েছে। বাড়িতেও যাব, তার সঙ্গে ওই কাজটাও মিটিয়ে আসব। স্কুলের অবস্থা তো দেখতেই পাচ্ছিস, ছেলেপেলে খুব বেশি হয় না। এই ব্যাপারে একবার উপরে কথা বলতে হবে। তাছাড়া স্কুলে কাজের জন্য আরও নানা কারণে আরও লোক প্রয়োজন। একা একা তো আর এত বড় স্কুল চালাতে পারবো না। ছেলেপেলে এখন কম হচ্ছে, কিন্তু আস্তে আস্তে বাড়বে। তখন এই স্কুলের ছেলেপিলে বাড়বে না। ফুলবাড়ি স্কুলে ভয়ে ভয়ে অনেকেই আসে না। আগের মাস্টার মশাই যখন ছিল তখন একটু আসতো, কিন্তু এখন। রতন রান্না করছিল। রান্না করতে করতেই কথা বলছিল সুজয়ের সঙ্গে। আজ কী কারণে যেন হারাধন ভট্টাচার্য স্কুলটা বন্ধ রাখতে বলে গিয়েছিলেন। সুজয় তার কথাই মান্য করেছে। তাছাড়া কয়েকদিনের মধ্যেই সে বাড়ি ফিরে যাবে। নিমডাঙ্গায় ফিরবে, কিন্তু মাঝে 7 দিনের ব্রেক। নিমডাঙ্গার এই পরিবেশ, একমাত্র রতনের সঙ্গে কথা বলা, তারপর কয়েকদিন ধরে ঘটে যাওয়া এই সব অদ্ভুত জিনিস, সব কিছু পেরিয়ে সুজয় ফিরবে শহরের মাটিতে। পরিবার বন্ধুদের সঙ্গে দেখা হবে, এসব কথাই সে ভাবছিল। তাই আগের দিন রাতে শোনা সেই সমস্ত কথাগুলো যেন ভুলেই গিয়েছিল। রতনও সেসব ব্যাপারে আর কোনো কথাই বলেনি, কিন্তু পুরনো মাস্টার মশাইয়ের কথাটা 2-1 বার উঠে এসেছে। সুজয় বারান্দার কাছে দাঁড়িয়েছিল।
বাইরের রোদে ঝলমল করছে। দূরে সেই 3টি তালগাছ আর তার এক পাশ দিয়ে জঙ্গলের দিকে যাওয়ার রাস্তাটা দেখা যাচ্ছিল। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে সুজয় বলল, রতন, তুই কখনো জঙ্গলে গিয়েছিলি? ছোটবেলায় বাবার সঙ্গে একবার গেছিলাম, তখন আমি অনেকটাই ছোট, কিন্তু এখনও সব মনে আছে। তারপর আরেকবারও গিয়েছিলাম, কিন্তু সেবারের কথা আমার ভালোভাবে মনে নেই। মনে পড়ে না সেবার ঠিক কী হয়েছিল। আপনার আগে এখানে যে মাস্টার মশাই এসেছিল, সেই মাস্টার মশাইয়ের সাথে সেবার আমি সেই জঙ্গলে গিয়েছিলাম। তখন অনেকটাই অন্ধকার ছিল। রতনের শেষের কথাগুলো কেমন যেন অদ্ভুত বলে মনে হলো সুজয়ের। সে চকিতে মুখ তুলে তাকালো রতনের দিকে। দেখতে পেল রতন সোজা তাকিয়ে রয়েছে দূরে তাল গাছের পাশ দিয়ে দেখতে পাওয়া জঙ্গলের ঢোকা পথটার দিকে। দিনের বেলাতেও সুজয়ের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। রতনের চোখের দৃষ্টি বড় অদ্ভুত, যেন ওই চোখের দৃষ্টি দিয়ে সে শুধু পথের দিকেই তাকিয়ে নেই। তাছাড়াও তার চোখের সামনে যেন ফুটে উঠেছে আরও অনেক কিছু। সুজয় জানে চোখ মনের আয়নার মতো, কিন্তু রতনের চোখের দিকে তাকিয়ে এই মুহূর্তে কিছুই বোঝা সম্ভব নয়। রতন যেন দেখার চেষ্টা করছে, এমন কিছু দেখার চেষ্টা করছে যেটা আর কেউ দেখতে পাচ্ছে না। তুই সব সময় ওই মাস্টার মশাইয়ের কথা বলিস, তাকে কেমন দেখতে ছিল বলতো? তাকেও নিশ্চয়ই তুই আমার মতো যত্ন করতিস। তাকেও আমি রান্না করে দিতাম, তার সঙ্গে এখানেই থাকতাম। মাঝে মাঝে রাতের বেলা সে আমায় জোর করে রেখে দিত, আর আমায় গল্পও শোনাতো। অদ্ভুত সব গল্প, এমন অদ্ভুত গল্প আমি কোনোদিনও কারোর কাছেই শুনিনি। সুজয় কৌতূহলী হয়ে এগিয়ে এলো রতনের দিকে। রতন তখন ভাতের হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে শুরু করেছে। একপাশে জোরে জোরে আলু কাটার শব্দ হচ্ছে। ডাল, আলু ভাজা আর লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে আলু মাখা। আজ ছুটির দিন, আজ রতন এখানেই খাবে, দুপুরে খাবে। তারপর বাকি বিকেলটা সুজয় পরিকল্পনা করেছে জঙ্গলের আশেপাশে ঘুরে বেরিয়ে একেবারে রাতের খাবারটা রতনকে খাইয়ে দিয়ে তারপরেই ছাড়বে। রতনের বাবা মায়ের কথাটা শুনে তার ওপর একটু মায়ায় পড়ে গেছে সুজয়। সুজয় এগিয়ে গেল। ভাতের ফ্যান গালতে ব্যস্ত তখন রতন। সুজয় কড়াই চাপিয়ে নিজেই আলু ভাজা করতে করতে বলল, কেমন গল্প বলতো তোকে? মানে তার মধ্যে দু একটা যদি আমাকে বলতে পারিস। মনে হলো রতন মনে মনে বেশ খুশি হয়েছে। সে ভাতের ফ্যানার দিকে দৃষ্টি রেখে বলতে শুরু করলো। একবার একটা গল্প বলেছিল মাস্টার মশাই আমায়। একটা লোক দুপুরে পুকুরে স্নান করতে নেমেছে। অনেকক্ষণ ধরে স্নান করছে, সাঁতার কাটছে। পুকুরটা বেশ বড়, আশেপাশে অনেকেই তার সঙ্গে স্নান করছে। সাঁতার কাটতে কাটতে পুকুরের পাড়ের মাঝামাঝি পর্যন্ত চলে যায় সে। লোকটা যেন হঠাৎ করে তারপর মাথাটা ঘুরে উঠল, আর সঙ্গে সঙ্গে সে ডুবে গেল জলের তলায়। লোকটা ঠিক বুঝতে পারলো না যে সে জলের ঠিক মাঝখানে জ্ঞান হারিয়ে হঠাৎ করেই জলের তলায় ডুবে গেছে। যখন তার জ্ঞান ফিরল তখন দেখতে পেল অনেকটা রাত হয়ে গেছে। পুকুরের জলের ঠিক মাঝখানে সে একা একা সাঁতার কাটছে। ভীষণ ঠান্ডা চারপাশটা, আর সেই ঠান্ডার মধ্যে জলের চারিদিক থেকে কালো কালো লম্বা ছায়ার মতো কার যেন দাঁড়িয়ে আছে দেখছে। লোকটার মনে হতে লাগলো জলে ভীষণ পচা একটা গন্ধ বেরুচ্ছে। চাঁদের আলো জলের কাছে এসে পড়েছে, আর সেই চাঁদের আলোয় জলের দিকে তাকাতেই লোকটা দেখতে পেল যেটাকে জল বলে সে মনে করছে সেটা আসলে জল নয়, ওটা রক্ত। টাটকা লাল রঙের রক্ত। সেই জলেই সে স্নান করছে। তার গায়ের দিকে তাকাতে দেখতে পেল তার গোটা শরীর সেই রক্তে লেগে আছে। আর শুধু রক্ত নয়, যেন রক্তের সঙ্গে দলা দলা মানুষের মাংসও লেগে আছে তার গায়ে। সে প্রাণপণে সাঁতার কাটতে কাটতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু যতই সাঁতার কাটতে লাগলো ততই যেন নদীর পাড়টা তার সামনে থেকে
অনেকটাই দূরে সরে যাচ্ছে। লোকটা চিৎকার করলো, প্রাণপণে চিৎকার করলো, কিন্তু তার চিৎকারের শব্দ যেন কেউই শুনতে পেল না, সে নিজেও শুনতে পেল না। লোকটা আশ্চর্য হয়ে গেল, তার গলা থেকে কি তাহলে শব্দ বেরিয়ে আসছে না? কিন্তু সেটাই বা কি করে হয়? কি মনে হতেই লোকটা যেই ওপারের দিকে তাকিয়েছে, এমন সময় দেখতে পেল আকাশ থেকে কি যেন নেমে আসছে। লম্বা লম্বা কালো চুলের মতো ঘন কিছু একটা আস্তে আস্তে এসে পড়ছে সেই লাল জলের মাঝখানে। আর তারপরেই ওপর থেকে যেটা নেমে আসছে সেটাকে যে কি বলা যায় লোকটা বুঝতে পারলো না। গোটা শরীরে লম্বা লম্বা শিংয়ের মতো কিছু একটা রয়েছে, তার ঠিক মাঝখানে যেন কুমিরের মুখের মতো একটা অদ্ভুত মুখ, আর সেই মুখে অনেকগুলো দাগ। জিনিসটা যেন একটা মস্ত হাঁ করে নদীর জল থেকে রক্ত খেতে লাগলো, আর সেই রক্ত খাওয়ার সঙ্গে সঙ্গে স্রোতের টানে লোকটাও এগিয়ে যেতে লাগলো। কিন্তু এক অদ্ভুত ব্যাপার, কিছুতেই সেই জল কাটিয়ে যেতে পারছে না। নদীর আশেপাশে থাকা সেই কালো কালো ছায়াগুলো তখন যেন তার দিকে এগিয়ে আসতে লাগলো আস্তে আস্তে করে। লোকটার মনে হলো কোথাও যেন একটা ভুল হচ্ছে, নদীটা শেষে ছোট হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর জিনিসটা ততক্ষণে নিজের কালো কালো লম্বা চুলের মতো সুর দিয়ে তাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরতে শুরু করেছে। সেই চুলগুলো আসলে কোনো চুল না, যেন ধারালো ছুরির মতো শক্ত লোহার ব্লেড। সেটা গায়ের উপর বসার সঙ্গে সঙ্গে যেন চামড়া মাংস কেটে আস্তে আস্তে টুকরো হতে শুরু করেছে। তার কাটা জায়গা থেকে গল গল করে রক্ত বেরিয়েছে, রক্তে মিশে যাচ্ছে সেই নদীর জলের সাথেই। কালো কালো ছায়াগুলো এগিয়ে আসতে লাগলো তারই দিকে। নদীর পাড়টাও আস্তে আস্তে ছোট হয়ে আসতে লাগলো তার দিক থেকেই। লোকটা চিৎকার করতে লাগলো, কিন্তু কিছুই হলো না। একটা সময় তার গলা, নাক, চোখ দিয়ে বেরিয়ে আসতে লাগলো টাটকা লাল রক্ত। সে বিভৎস জিনিসটা রক্ত চুষতে চুষতে যেন তার দিকে এগিয়ে আসতে লাগলো একটু একটু করে। আর ঠিক এমন সময় সুজয় বলে উঠল, আরে পাগল নাকি? এটা কোনো গল্প হলো? এমন গল্প কেউ কাউকে বলে? বিশেষ করে তোর মতো একটা বাচ্চা ছেলেকে এমন একটা গল্প বলা কোনো... রতন অদ্ভুতভাবে হাসল, তারপর সুজয়ের দিকে তাকিয়ে বলল, এমন সব অদ্ভুত স্বপ্ন দেখতো সেই মাস্টার মশাই, সে কথা আপনাকে আমি বললাম। এটা তো তাও ভালো, এর চেয়েও অনেক বিভৎস গল্প আমি তার কাছ থেকে শুনেছি। লোকটা সবসময় ভয় থাকতো, ঘুমোলেই স্বপ্ন দেখবে, তাই জন্য ঘুমোতে পর্যন্ত পারতো না। আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমি যখন তার সঙ্গে ঘরে থাকতাম না, ঘুমের মধ্যে সেই স্বপ্ন দেখে চিৎকার করে উঠত, তার দুটো চোখ লাল হয়ে যেত। কতবার বারণ করেছিলাম ওই জঙ্গলের দিকে যেতে না, জঙ্গলের দিকে গেলেই বিপদটা আসবেই, তাও জোর করে একদিন আমায় নিয়ে ঢুকলো সেই জঙ্গলের ভেতরে। কৌতূহল যেন আবার বাড়তে লাগলো। নিমডাঙ্গার সব কিছু সে সরিয়ে রেখেছিল একপাশে, ভেবেছিল ফিরে যাবে বাড়িতে, বাড়ির সব কিছু নিয়ে ভাবা দরকার। কিন্তু রতনের কথাগুলো যেন আবার তাকে জড়িয়ে ফেলছে নিমডাঙ্গার এক রহস্যে। কি আছে ওই জঙ্গলের মধ্যে? পুরনো মাস্টার মশাই তাহলে কেমন লোক ছিলেন? কিন্তু তাকেও তো মরতে হয়েছিল। কিন্তু কাল রাতে যাকে সে, তাহলে কি সেই লোকটা? রতন তখনও নিজের কাজ করতে করতে বলে চলেছে, মাস্টার মশাই বলেছিল ওই জঙ্গলের মধ্যে কিছু একটা আছে, এমন কিছু আছে যেটা অদ্ভুত কিছু ক্ষমতা বহন করে, যেটা দিয়ে জঙ্গলের মধ্যে থাকা ওই অদ্ভুত জিনিস দিয়ে যেমন আটকানো যায় না, তেমন ওটা চাইলে ওদের ঝাঁকে তুলে সর্বনাশও করা যায় না। মাস্টার মশাই স্বপ্ন দেখেছিল, আর সেই স্বপ্ন দেখেই অন্ধকারে আমায় নিয়ে ঢুকেছিল ওই জঙ্গলের ভেতরে। সেদিন প্রথমবার আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম, জানেন মাস্টার মশাই। তবে আমার জন্য নয়, ওই মাস্টার মশাইয়ের জন্য, কারণ বাবাকে তো হারিয়েছিলাম। আর তারপর কেন জানি না মনে হয়েছিল মাস্টার মশাইও হয়তো হারিয়ে যাবে। আর দেখুন, ওটাই সত্যি হলো। কিন্তু তুই তো বলেছিলি তোর মাস্টার মশাই গলায় দড়ি দিয়ে ঘরে আত্মহত্যা করেছিল। তাহলে তাহলে ওই হারিয়ে যাওয়ার সঙ্গে তার সম্পর্ক কি? মাস্টার মশাই নিজে থেকে আত্মহত্যা করেনি, তাকে ওরা আত্মহত্যা করতে বাধ্য করেছিল। আমাদের গ্রামের গোবিন্দ হালদারকে তো চেনেন, তাই না?
গোবিন্দ হালদারও পর্যন্ত মাস্টার মশাইকে দেখে ভয় পেত। সুজয়ের গোবিন্দ হালদারের কথা মনে পড়ে গেল। সেই গুন্ডা মতো লোকটা চোরাচালান এইসব করে থাকে। ওই লোকটা ভয় পেত এই ঘরে থাকা এক মাস্টার মশাইকে। আশ্চর্য, পৃথিবীতে আশ্চর্য ঘটনা অনেক ঘটে, কিন্তু নিমডাঙ্গা গ্রামে আসার পর থেকে সুজয়ের সঙ্গে যা যা ঘটে চলেছে তাকে আশ্চর্য না বলে অতীব আশ্চর্য বলা ভালো। সুজয়ের ইচ্ছে হচ্ছিল রতনের কাছে সেই রাতে জঙ্গলে ঢোকার গল্পটা শোনে, কিন্তু কি একটা কারণে যেন সেটা জিজ্ঞেস করতে পারছিল না। রান্না প্রায় শেষ হয়ে গেছে, এমন সময় হারাধন ভট্টাচার্য এসে ঢুকলো সুজয়ের ঘরে। বলল, প্রথমত স্কুল কমিটির সঙ্গে কথাবার্তা বললাম। আজ তো শুক্রবার, কাল শনিবার, তুমি রবিবার বেরিয়ে পড়ো। তোমার সমস্ত কাজ সেরে স্কুলের যে কাজ আছে সেগুলো মিটিয়ে পরের সোমবার আবার ফিরে এসো। 1 সপ্তাহের জন্য আমরা স্কুল বন্ধ রাখছি। তাছাড়া স্কুলের পেছনের দিকটা, এই ঘরদোর, এ সমস্ত একবার কাজ করাতে হবে। সে কাজটা তখন করিয়ে নেব, আশা করি অসুবিধে নেই। কি যে বলেন, আসলে এক আত্মীয়ের মেয়ের বিয়ে, ছোট থেকেই আমায় দেখে এসেছে। এবার এখন যদি না যাই তাহলে খারাপ দেখায়। সেখানেই তো 3-4 দিন লাগবে। তারপরে স্কুলের কাজকর্ম সেরে সব করতে করতে সপ্তাহখানেক লেগেই যাবে। তবে চিন্তা নেই, সব কাজ সেরে আমি পরের সপ্তাহে ঠিক চলে আসব। ঠিক আছে, ঠিক আছে, তাতে অসুবিধে হবে না। তবে এখানে কোনো অসুবিধে হচ্ছে না তো তোমার? যদি কোনো অসুবিধা হয়ে থাকে সে কথা আমায় বলবে, ঠিক আছে? আরেকটা কথা, এখানে অনেকেই অনেক রকম কথা বলবে, কারোর কথা কানে নেবে না। স্কুল সম্পূর্ণ তোমার দায়িত্বে। তুমি যেভাবে ভালো বুঝবে সেভাবেই চালাবে, বুঝলে? মাস্টারমশাই, আপনি ফিরে আসবেন তো? নিমডাঙ্গা গ্রাম ছেড়ে চলে গেলে আর কখনোই আর কেউ কোনোদিনের জন্য ফিরে আসে না। আরে ধুর, কি বলছিস রে? আমাকে তো ফিরে আসতেই হবে, এ তো আমার চাকরি। চাকরি না করলে চলবে? তাছাড়া কত কাজ রইল। জঙ্গলে ঢুকতে হবে, জঙ্গলে কি আছে দেখতে হবে। এমন কিসের জন্য তোরা ভয় পাস সেটা তো আমায় জানতেই হবে, তাই না? রতন খুন্তি দিয়ে আলু ভাজা নাড়ছিল। এই কথাটা শুনে তার হাত থেকে খুন্তিটা পড়ে গেল নিচে। সে যেন প্রচণ্ড ভয় পেয়েছে। রতন এগিয়ে গেল দেওয়ালের কাছে, বলল, ও কথা বলবেন না মাস্টারমশাই, ও কথা মোটেই বলবেন না। ও কথা আমি সহ্য করতে পারবো না। ও কথা যেন আমার কানে এখনো বাজে। দেখ রতন, তুই তোর বাবা মাকে হারিয়েছিস, এমনকি যেই মাস্টার মশাইয়ের সঙ্গে তুই এখানে কাজ করতিস তারও একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার জন্য তোর প্রতি আমার একটা সহানুভূতি আছে, কিন্তু তাই বলে এমন একটা অদ্ভুত ব্যাপার নিয়ে আর অবিশ্বাস নিয়ে এখানে আমি কাজ করে যাব, এটা তো হয় না। শহর থেকে ফিরে এসেই এই জঙ্গলে কি রহস্য আছে সেটা আমি খুঁজে বার করবই, সেটা তোর পছন্দ হোক আর না হোক। রতন মুহূর্তের জন্য থমকে যায়, তারপর এগিয়ে এসে এমনভাবে আলু ভাজা তুলতে থাকে যেন এতক্ষণ ধরে কিছুই হয়নি। সুজয়ের একটু খারাপই লাগে। এমনভাবে কড়া কথা ছেলেটাকে না বললেই হতো, কিন্তু কিছু করার নেই। তার মন থেকে কুসংস্কার বার করতে হবে। বোধহয় বাবা মাকে হারিয়ে তার মাথাটা একটু খারাপ হয়ে গেছে। সুজয় বাইরে এসে দাঁড়ালো। রোদের আলোয় ভয় কমে আসে। অদ্ভুত অলৌকিক রহস্যের জটিল চিন্তা মাথা থেকে মুক্ত হয়ে যায়। সব কিছু সমাধান করতে পারে। তাই আগের দিন রাতে সেই অদ্ভুত স্বপ্ন আর জাগরণের মাঝে বিভৎস ভয়টা জয় করতে পেরেছিল সুজয়। মনে মনে ঠিক করেছিল কলকাতা থেকে ফিরে এসে ওই জঙ্গলের রহস্য সমাধান তাকে করতেই হবে। বিশু পণ্ডিতের যখন জ্ঞান ফিরল তখন সে দেখতে পেল সে একটা ঘরে শুয়ে আছে। কাল রাতের ব্যাপারটা তার ভালোভাবে কোনো কিছুই মনে পড়ছে না। শুধু মনে পড়ে পেছনে একটা পায়ের শব্দ পেয়ে
পেছন দিকে ঘুরেছিল আর তারপরেই বাইরে পায়ের শব্দ শুনে বিশু একটু ওঠার চেষ্টা করে, আর তারপরে দেখতে পায় ঘরের ভেতরে এসে ঢুকেছে নারায়ণ ভট্টাচার্য, অবিনাশ আর তার সঙ্গে তাদেরই গ্রামের একটি লোক। দরজা জানালা বন্ধ, ঘরের ভেতর অন্ধকার, তবে দরজার দিক থেকে সামান্য আলো আসছে। ওদের দেখে বিশু সামান্য হেসে ওঠার চেষ্টা করতেই বুঝতে পারে মাথাটা বেশ ভারী হয়ে আছে। মাথায় বোধহয় কিছুতে আঘাত লেগেছে। নারায়ণ ভট্টাচার্য তাকে উঠতে বারণ করে বলেন, আরে উঠতে হবে না, শুয়েই থাকো। কি যে হলো, আমারই ভুল হয়েছে। তোমায় এইভাবে এখানে পাঠানোটা আমার মোটেই ঠিক হয়নি। আমার বোঝা উচিত ছিল যে ওরা একবার যখন বেরিয়ে এসেছে তখন। বিশু একবার মুখ তুলে তাকালো পাশের লোকটার দিকে, আর তাতেই বোধহয় নারায়ণ ভট্টাচার্য নিজের ভুলটা বুঝতে পারলেন। তাকে বাইরে অপেক্ষা করতে বলে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। ঘরে তখন অবিনাশ আর নারায়ণ ভট্টাচার্য ছাড়া বিশুর পাশে অন্য কেউ নেই। কি হলো বলতো বিশু, তোর এমন অবস্থা করলো কে? জানি না, কিছুই বুঝতে পারছি না। কি হয়েছিল কিছুই তো মনে নেই। এটুকু মনে আছে, বসন্ত নামের ওই লোকটার সঙ্গে কথা বলতে গিয়ে বেরিয়ে আসছিলাম। বসন্ত কিছুতেই আমাদের সাহায্য করতে রাজি হলো না, কিন্তু বুঝতে পারছিলাম ও কিছু জানে, বেশ ভয় পেয়ে রয়েছে। আমাদের নিমডাঙ্গায় যদি বিপদে পড়ে তাহলে এই গ্রামও তো বিপদে পড়বে ঠাকুরমশাই। কিন্তু আমি চাই না কেউ বিপদে পড়ুক। এর আগে দুবারের বিপদে আমাদের গ্রাম থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু এসব হলো কি করে? বাঁধন খুলল কে? জানি না, বাঁধন তো আর যে সে খুলতে পারবে না। সেটা করার জন্য অনেক কিছু প্রয়োজন। মোহন যে বাঁধন দিয়ে গিয়েছিল সেই বাঁধন খোলা অত সহজ কাম্য নয়। তাছাড়া পরের বার তো সেই মাস্টার আরো শক্ত করে অদৃশ্য প্রাচীর তৈরি করেছিল। সে কথা তোমরা হয়তো কেউই জানো না, তবে আমি জানি। ওই মাস্টার মশাইয়ের অনেক ক্ষমতা ছিল, সে ক্ষমতা সে কাজে লাগিয়েছিল। পুরোপুরিভাবে ওই ফুলবাড়ির জঙ্গল থেকে সবকিছু সে সরিয়ে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। কেউ তাকে আটকে ছিল। ঠাকুরমশাই, এখানে সমালোচনা করার কিন্তু প্রয়োজন নেই। একে তো অন্য জায়গা, অন্য গ্রাম, তার উপরে বলা যায় না কোথায় আবার কি। কথাটা বলতে বলতেই অবিনাশের চোখ চলে যায় বন্ধ জানলার পাল্লাটার দিকে। জানলার পাল্লাটা যেন বাইরে থেকে সামান্য ফাঁক করে রেখেছে কেউ। তারপরেই অবিনাশের চোখের সামনে পাল্লাটা বন্ধ হয়ে গেল। এত আস্তে আস্তে বন্ধ হয়ে গেল যে সেদিকে না তাকালে বোঝাই যেত না, কিন্তু অবিনাশ তাকিয়েছিল বলে বুঝতে পারল। তাই বাকিদের কোনো কিছু না বলে সে চট করে ঘর থেকে বেরিয়ে এলো। এই ঘরটা গ্রাম পঞ্চায়েতের অফিসের পেছনের দিকে। আশেপাশে কেউ নেই। বাইরে সেই লোকটা দাঁড়িয়ে আছে যাকে ওরা সঙ্গে করে এনেছে। একটু আগে কাউকে এখানে আসতে দেখেছিলে? কই না তো, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। কেউ এখানে এসছে বলে তো মনে হয় না। ওরে, আমি স্পষ্ট দেখেছি জানলার কাছে কে যেন একটা দাঁড়িয়েছিল। তাড়াতাড়ি দেখতো একবার। অবিনাশ আর লোকটা মিলে চারপাশে ঘুরে দেখল, কিন্তু না, কেউ কোথাও নেই। পঞ্চায়েত অফিসটা এখান থেকে দেখা যায়, তার দরজা বন্ধ। অন্তত সেটাই তো মনে হচ্ছে। তার ভেতরে লোক আছে, কিন্তু এইমাত্র জানলার কাছ থেকে ছুটে গিয়ে পঞ্চায়েত অফিসের ভেতরে ঢোকা অসম্ভব। তাছাড়া দুদিকে ফাঁকা জমি, একটু দূরে ধানের জমি শুরু হয়েছে, অন্য পাশে গ্রামের রাস্তা। যদি কেউ এখানে থেকে থাকে তাহলে এত সহজে এখান থেকে ছুটে পালাতে পারবে না, তাকে দেখাই যাবে। তাহলে কে ছিল? অবিনাশ একটু অবাক হলো। সঙ্গের লোকটাকে আবার বাইরে দাঁড়াতে বলে ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে শুনতে পেল বিশু বলছে,
ঠাকুরমশাই, ওই জঙ্গলে থাকা 3 জনের মধ্যে 2 জন বেরিয়েছে। ওই গ্রামে একজন এসেছে। আমি তাকে পুরোপুরি দেখতে না পেলেও আমার তাই মনে হচ্ছে। আর একজনকে অবিনাশ দেখেছে আমাদের নিমডাঙ্গা গ্রামে। তার মানে আরও একজন আছে। সে যদি কোনোভাবে বাইরে বেরিয়ে আসে তাহলে কিন্তু আমাদের আটকানো মুশকিল হয়ে যাবে। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না, হঠাৎ করে ওদেরকে এমনভাবে মুক্ত করছেই বা কে? এর আগে 2 বার যারা মুক্ত করার চেষ্টা করেছিল তাদের মধ্যে কেউ কি আবার ফিরে এসেছে? ফুলবাড়ির জঙ্গলে যে শক্তি লুকিয়ে আছে সেই শক্তিকে একবার করায়ত্ত করতে পারলে সাধারণ মানুষকে যে কত কিছু করতে পারবে সে কথা তো আপনি জানেন। আর কোনো তান্ত্রিক সাধুই এই ক্ষমতা পেলে তার হাতেই সব কিছু চলে আসবে। সেটাই তো ভয়, যে বিপদ এই মুহূর্তে আমাদের নিমডাঙ্গা গ্রামের উপরে ডানা ঝাপটাচ্ছে, সেই বিপদ যেই নিমডাঙ্গা ছাড়িয়ে কত দূর পর্যন্ত যেতে পারে সে কথা কিন্তু কেউই জানে না। কি মনে হতে অবিনাশ ঘরে ঢুকলো না। দরজার কাছে দাঁড়িয়ে শুনতে লাগলো কথাগুলো। তার চোখে মুখে একটা আক্ষেপ, কোনো একটা কিছুর জন্য যেন তারা অধীরভাবে অপেক্ষা করছে অথবা তারা ভয় পাচ্ছে। অবিনাশের মনে হলো এমন কিছু একটা ব্যাপার আছে যেটা সে নিজেও জানে না। আর নয় নারায়ণ ভট্টাচার্য আর বিশু পণ্ডিতের মধ্যে অন্য কোনো একটা গভীর বিষয় নিয়ে অনেক দিন ধরেই আলাপ আলোচনা চলছে। আর সেই কারণেই নারায়ণ ভট্টাচার্য বিশু পণ্ডিতকে পাঠিয়েছে এই গ্রামে। কিন্তু কি এমন ব্যাপার যেটা অবিনাশ নিজেও জানে না? নারায়ণ ভট্টাচার্যের ওপর তার ভরসা আছে। মানুষটা ভালো, অকারণে কিছুই করবে না। হয়তো এমন কোনো গোপন বিষয় আছে যেটা অবিনাশ না জানলেই ভালো হয়। ঠিক তখনই বাইরে পায়ের শব্দ হলো। দরজাটা খুলে অবিনাশ দেখতে পেল একটা লোক এসে দাঁড়িয়েছে। এটাই যে বসন্ত সেটা অবিনাশ জানতো না। এখন পিসু কেমন আছে? আপনারা নিমডাঙ্গা থেকে আসছেন তো? হ্যাঁ, এই মাত্র ঘুম ভেঙেছে বোধহয়। ব্যাপারটা কি হয়েছিল আপনারা জানেন কিছু? দেখুন, বিশু আমার পূর্ব পরিচিত, কিন্তু এবারে গ্রামে এসে যে এমন একটা ব্যাপার হয়ে যাবে, আসলে আমাদের গ্রামেও বেশ কিছুদিন ধরে অদ্ভুত কিছু সমস্যা হচ্ছে। রাতের বেলা অনেকে গ্রামের পথে ভয় পাচ্ছে। শুনলাম আপনাদের গ্রামের ভট্টাচার্য এসেছেন, তার সঙ্গে একবার কথা বলতে চাই আর কি। অবিনাশ ভেতরে ঢুকল। ঘরের দরজা এবার ভেতর থেকে বন্ধ হয়ে গেল। অবিনাশ, নারায়ণ ভট্টাচার্য, বিশু পণ্ডিত এবং বসন্ত 4 জনে বসে আছে ঘরে। বিশুর চোখে মুখে একটা বিরক্তির ভাব। সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করেই বসন্ত বলল, দেখুন, আমি জানি বিশু আমার কাছে যে কারণে এসেছিল সে কারণেই আপনারাও আমার কাছে এসেছেন। কিন্তু এই সমস্ত ব্যাপারে আমাদের গ্রাম জড়িয়ে পড়লে আমাদের গ্রামেরও তো বিপদ হবে, তাই না? ফুলবাড়ির জঙ্গলের অনেকটা অংশ কিন্তু তোমাদের গ্রামের মধ্যেও রয়েছে। আর ওই গ্রামে আজ যা রয়েছে তার সূচনা কিন্তু 2 গ্রাম মিলিয়েই হয়েছিল। সে কথা কি তুমি ভুলে যাচ্ছ বসন্ত? ভুলে যাচ্ছি না, কিন্তু এতদিন ধরে যেটা চাপা পড়ে রয়েছে হঠাৎ করে সেটা আবার শুরু হলো কি করে? ওই বাঁধন কাটিয়ে ওরা বেরোলো কি করে? বাঁধন কাটিয়ে ওরা বাইরে আসেনি বসন্ত। আমার তো এখন মনে হচ্ছে কেউ ওদের বার করেছে। কাল রাতে যখন আমার মাথায় আঘাতটা লাগে প্রথমে মনে হয়েছিল তুমি আমার পেছনে লোক লাগিয়েছ, কিন্তু পিছন দিকে ঘুরে আমি যাকে দেখেছিলাম সেটা কোনোভাবেই মানুষ হতে পারে না। সে আমায় সরাসরি কোনো ক্ষতি করতে না পেরে কোনো একটা কিছু দিয়ে আমার মাথায় আঘাত করেছিল। হতে পারে গাছের ডাল কিংবা অন্য কিছু। আপনারা যা বলছেন তা যদি সত্যি হয় তাহলে আমাদের গ্রামেরও তো বিপদ রয়েছে। কিন্তু ঠাকুরমশাই, আপনি কি করার কথা ভাবছেন বলুন তো? ওই জঙ্গলে দ্রুত প্রবেশ করার 2টো মাত্র পথ আছে। একটা আমাদের গ্রাম থেকে আর একটা এই গ্রাম থেকে। 2 গ্রামে প্রবেশ পথে একটা পুজো করাতে হবে। সেই প্রবেশ পথ বন্ধন করতে হবে। দিনের বেলা ওরা বাইরে আসবে না।
দুই প্রশস্ত পথ বন্ধ করে গোটা জঙ্গলের বাইরের চৌহদ্দি আমাদেরকে একেবারের জন্য হলেও বন্ধন করে দিতে হবে। তাহলে ওরা ভেতরেই থাকবে, আর তারপরে ভেতরে প্রবেশ করে আমাদের খুঁজতে হবে ওদের শরীর। আগের দুবার যে কাজটা আমরা করতে পারিনি, এইবার সেটাই করতে হবে আমাদের। নারায়ণ ভট্টাচার্যের কথা শুনে বসন্ত, বিশু পণ্ডিত ও অবিনাশ তিনজনই যেন চমকে উঠল। বিশু পণ্ডিত প্রায় রুদ্ধশ্বাসে বলল, আপনি কি কথা বলছেন? আপনি জানেন না ঠাকুরমশাই, রাতের বেলা ছাড়া ওদের শরীর খুঁজে পাওয়া যাবে না। রাতের বেলা জঙ্গলে ঢোকা মানে ওদের হাতে গিয়ে পড়া। যদি কোনোভাবে আমাদের অবস্থা মোহন কিংবা ওই মাস্টারমশাইয়ের মতো হয়, তখন? তাহলে সবাই ভয় ভয় বেঁচে থাকো। ফুলবাড়ির জঙ্গলের ভয় নিয়ে নিমডাঙ্গার আশেপাশের গ্রামগুলো মুখ বুঝে পড়ে থাকো। কোনো রকম কিচ্ছু পরিবর্তন করার চেষ্টা করো না। বাইরে থেকে কেউ এলে বলবে যে আমাদের গ্রামের ওই জঙ্গলে রয়েছে, সেই জঙ্গলের ভয় আর আমরা বেশ কিছু রাত ঘর থেকে বাইরে বেরোতেও পারি না। শনি মঙ্গলবার রাতের বেলা ঘর থেকে বাইরে বেরোলে মনে হয় কিছু হতে পারে। প্রত্যেক বসন্তকাল এখানে এই মানব সভ্যতার কাছে টেনে আনে এক ভয়ঙ্কর আশঙ্কা। কারোর ক্ষমতা হয়নি ওই 3টে তাল গাছ কাটার, কেউ পারেনি এই ভয়ের অভিশাপ থেকে মুক্ত করতে, কেউই চেষ্টা করেনি। এসব বলে বেড়াও তোমরা। নারায়ণ ভট্টাচার্যের গলায় স্পষ্ট ভৎসনা নেমে আসে। তিনজনের চুপ করে থাকে কিছুক্ষণ। তারপর বসন্ত বলল, আপনাদের গ্রামের গোবিন্দ হালদারের সঙ্গে আমার কথা হয়েছে। আমার আগে সন্দেহ হয়েছিল ওর ওপর, ওই বেটা কিছু করেছে। ওর জন্যই আবার আমাদের গ্রামে কেউ মরবে। ওকে হাতের কাছে পেলে না। গোবিন্দ হালদার জঙ্গলে ঢুকেছিল, আর জঙ্গলে ঢুকে রাতের বেলা সে কিছু দেখেও ছিল। বসন্তের কথায় ওরা তিনজনে অবাক হয়ে বসন্তের দিকে তাকায়। বসন্ত বলতে থাকে, গোবিন্দ হালদার জঙ্গলে ঢুকেছিল অন্য কারণে। আপনারা সবাই জানেন গোবিন্দ হালদার চোর আচরণের, তার কাজকর্ম ভালো নয়। বেশ কিছু পুরনো দামি জিনিসপত্র সে এখানে ওখানে লুকিয়ে রাখে, তারপর সঠিক সময় বার করে নিয়ে যায়। সে জঙ্গলে ঢুকেছিল তেমনই কোনো একটা জায়গা খুঁজে বার করার জন্য, যাতে সেখানে তার চোরাচালানের জিনিসপত্র রাখা যায়। একেতেই ফুলবাড়ির জঙ্গল সকলের কাছে বেশ ভয়ের জায়গা, আর সেই জঙ্গলে একবার নিজের আস্তানা তৈরি করতে পারলে তার কোনো চিন্তাই নেই। গোবিন্দ হালদার আমার কাছে এর আগেও দুবার এসেছিল। আমি অস্বীকার করব না, যে কাজ আমি করি তাতে বিভিন্ন লোকের সাহায্য আমার প্রয়োজন হয়। ভালো মানুষদের দিয়ে রাজনীতি চলে না। রাজনীতি করতে হলে একটু খারাপ হতেই হয়, না হলে বেশি দিন টিকে থাকা যায় না। আমি ওই লালু হালদারের মতো কিছুদিন চেয়ারে বসে তারপরে সরে যাওয়া পছন্দ করি না। সে যাই হোক, গোবিন্দ হালদার আমার কাছে এসেছিল এক রাতে। সে তার 2 সঙ্গীকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকেছিল। নিমডাঙ্গার দিক দিয়ে নয়, ওই দিক দিয়ে ঢুকলে ওই স্কুল মাস্টার যে আছে তার নজরে পড়তে পারত সে। কারণ নিমডাঙ্গার দিক থেকে ঢোকার চেষ্টা করে মাঝে মাঝে দেখেছে স্কুল মাস্টার বাড়ির বাইরে দাঁড়িয়ে আলো হাতে ওই জঙ্গলের দিকে তাকিয়ে কি যেন দেখে। কিন্তু আমার সঙ্গে কালকেই তো স্কুল মাস্টারের কথা হলো। জঙ্গলকে যে সে ভীষণ ভয় পায় সেটা তো ভালোই বুঝতে পারলাম আমি। জানি না গোবিন্দ হালদার আমায় অকারণে মিথ্যে কথা বলবে কেন। ওই স্কুল মাস্টারের জন্য সে নাকি ওই পাশ দিয়ে ঢুকতে পারেনি। একদিন গিয়েছিল কিন্তু কাজ হয়নি, তাই আমাদের গ্রামের দিক দিয়ে এসে ঢুকেছিল। আর সেই কারণেই এই দিক থেকে একজন বেরিয়ে এসেছে। গোবিন্দ হালদারের 2 লোক রাতের বেলা আমাদের গ্রামের দিক থেকে জঙ্গলে ঢুকে অনেকটা ঘুরে বেরিয়েছে জঙ্গলে। ঘন জঙ্গল যেমন আছে তেমন ফাঁকা জায়গাও আছে জঙ্গলে। রাতের বেলা সব কিছুই অনেকটা একই রকম বলে মনে হয়। ঘুরতে ঘুরতে এক সময় গোবিন্দর মনে হয়েছে ওদের আশেপাশে কেউ একজন ঘুরছে। প্রথমটা খেয়াল করতে না পারলেও পরে বুঝতে পেরেছে ওদের আশেপাশে নয়, যে গাছের কাছাকাছি ওরা থাকছে ঠিক সেই গাছের মাথায় কে যেন ঠিক পাগলের মতো লাফিয়ে লাফিয়ে চলছে। 3 জনের হাতেই টর্চ ছিল। একজন টর্চ চালালো। সেই আলো হঠাৎ করে এই গাছের দিকে ফেলতে যে দৃশ্যটা ওরা দেখতে পেয়েছে
তাতে গোবিন্দ হালদারের মতো ঝানু ক্রিমিনাল পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। একটা অদ্ভুত দেখতে মানুষ, তার গোটা শরীর রক্ত মাংসে যেন লেপ্টে রয়েছে। তার মুখে দুপাশ থেকে বেয়ে নামছে শুকিয়ে যাওয়া রক্ত। মুখের দুপাশের দুটো দাঁত বড়, আর মাঝে সাদা দাঁতগুলো চকচক করছে। চোখের দৃষ্টি যেন জ্বলন্ত কালো কয়লার মতো। চোখে আলো পড়তে সে হঠাৎ করে ছিটকে গিয়ে গাছের ডাল পাতার আড়ালে লুকিয়ে পড়েছে। এ দৃশ্য দেখে তো গোবিন্দ হালদারের সেই দুই সঙ্গী তখনই ভয়ে সেখান থেকে বেরিয়ে যাবে এমন অবস্থা। গোবিন্দ হালদার অনেক কষ্ট করে ওদেরকে নিয়ে তারপর পাখি জঙ্গলে খুঁজেছে, কিন্তু ওই জঙ্গলের ভেতরে জিনিস লুকিয়ে রাখার মতো বুকের পাটা গোবিন্দ হালদারের করতে পারেনি। গোবিন্দ হালদার করতে পারেনি। ফিরে এসে সমস্ত কথা সে আমায় জানিয়েছিল। তার মানে তুমি বলতে চাইছো ওই গোবিন্দ হালদার কিছু করেনি, তাই তো? জঙ্গলে যে এমন বিপদ হয়েছে তার জন্য অন্য কেউ দায়ী, গোবিন্দ হালদার দায়ী নয়। আমার মনে হয় গোবিন্দ হালদারের এত ক্ষমতা হবে না। অন্য কেউ আছে এই সব কিছুর পেছনে, নিশ্চয়ই অন্য কেউ আছে। সেটাকে আমাদেরকে জানতেই হবে। আচ্ছা, অবিনাশ খোঁজ নিয়ে দেখেছো কি? ওই মাস্টার বাড়ি যাচ্ছে কবে? আমি আজই ফিরে গিয়ে খোঁজ নিচ্ছি। বিশু, এখন তাহলে বাড়ি যাবি তো? বসন্তের সঙ্গে ওদের আরও কিছুক্ষণ কথা হলো। বসন্ত আশ্বস্তি দিয়েছে তাদের যে কোনো সাহায্যের প্রয়োজনে তারা সাহায্য করবে। দুই গ্রাম মিলিয়ে যদি ফুলবাড়ির জঙ্গলে সেই অভিশাপকে কাটিয়ে ফেলা যায় তাহলে তো ভালোই, দুই গ্রামেরই বিপদ কাটবে। অবিনাশ মাস্টার মশাইয়ের খোঁজ নেওয়ার জন্য আগে আগে বেরিয়ে পড়ল গ্রামের সেই লোকটার সঙ্গে। নারায়ণ ভট্টাচার্য বিশুকে নিয়ে পরে ফিরতে লাগল। বিশু পণ্ডিত নারায়ণ ভট্টাচার্য নিজেদের মধ্যে গভীর একটা বিষয় নিয়ে আলোচনা করছিল, তাই লোকটা তাদের সঙ্গে সঙ্গে এলেও হাঁটতে লাগলো আগে ভাগে। তবে গোটা নিমডাঙ্গা গ্রাম জানত না আবার তৃতীয়বারের মতো তাদের গ্রামে নেমে আসতে চলেছে এক মহা বিপদ। দেখতে দেখতে দুটো দিন কেটে গেল। সেদিন ছিল রবিবার। সকাল থেকে বাড়িতে ফেরার জন্য তৈরি হয়ে নিচ্ছিল সুজয়। স্নান সেরে জামা কাপড় বদলে নিল, তারপর জরুরি ও প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে নিজের হাতে যখন সব কিছু বন্ধ করছে তখন দেখল রতন এসেছে। রতনকে দেখে সুজয় হাসি মুখে বলল, এই তো তোর জন্য অপেক্ষা করছিলাম, চল স্টেশন পর্যন্ত যাবি আমার সাথে, আমায় ছেড়ে দিয়ে আসবি, চল। যাব, তার জন্যই তো টোটো ডেকে নিয়ে এসেছি, কিন্তু তার আগে একবার ঠাকুরমশাইয়ের বাড়িতে যেতে হবে। অবিনাশ কাকা বলে দিয়েছে ঠাকুরমশাইয়ের বাড়িতে আপনাকে একবার নিয়ে যেতে। ঠাকুরমশাই মানে যার কথা সেদিন ওই অবিনাশবাবু বলেছিলেন? আচ্ছা চল, যাওয়ার সময় একবার দেখা করে যাব। আচ্ছা, এমনি কিছু হয়েছে নাকি? কি ব্যাপার বলতো? তোর মুখটা কেমন একটা শুকনো শুকনো লাগছে কেন? রাতে আবার একটা স্বপ্ন দেখেছি, অদ্ভুত একটা স্বপ্ন। আপনাকে বলেছিলাম না সেই মাস্টার মশাই অদ্ভুত স্বপ্ন দেখতো। সেই মানুষের কাছে অদ্ভুত গল্প শুনতে শুনতে আমিও মাঝে মাঝে অদ্ভুত স্বপ্ন দেখতাম। কাল রাতে অনেক দিন পর আবার সেই অদ্ভুত স্বপ্নটা দেখেছি। কি স্বপ্ন? দেখলাম একটা লোক অন্ধকারে রয়েছে। লোকটাকে ভালোভাবে দেখা যায় না, তার হাতে একটা টর্চ। লোকটা মাটির দিকে তাকিয়ে যেন কি একটা করছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে সব কিছু ধুয়ে যাচ্ছে, লোকটাও ভিজছে। চারপাশে কতগুলো গাছ, আর তার মাঝে উঁচু উঁচু ঢিবি। সে লোকটা খুঁজতে খুঁজতে একটা বাক্স বার করে আনলো কোথা থেকে, আর সেই বাক্সটা খুলতেই দেখা গেল তার মধ্যে রয়েছে একটা নরকঙ্কাল। সেই নরকঙ্কালটা একটা বাচ্চার নরকঙ্কাল এমনভাবে রয়েছে যেন বাক্সের মধ্যে সে চুপ করে বসে আছে। লোকটা বাক্সটা খুলে কোনো রকমে নরকঙ্কালটাকে বাইরে বের করলো, আর তারপর নরকঙ্কালের শরীর থেকে মাথাটা যেন একটা হ্যাচকা টানে ছিঁড়ে নিল, আর হাতের কাছ থেকে তুলে নিল একটা হাড়। তারপর ওর কঙ্কালটাকে আবার আগের মতোই সেই বাক্সের মধ্যে ভরে মাটির তলায় ফেলে দিল।
লোকটা হাড় আর মাথাটা নিয়ে আবার ঢুকতে লাগলো সামনের দিকে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে লোকটা তখনও ভিজছে, তার হাতে ধরা সেই হাড় আর মাথাটাও ভিজছে। আর একবার বিদ্যুৎ চমকে উঠল, আর সেই বিদ্যুতের আলোয় দেখা গেল লোকটার এক হাতে মরার মাথাটা, আর অন্য হাতটা নিয়ে দুটো হাত তুলছে আকাশের দিকেই। আর তারপর ধুর, তোর যত সব আজে বাজে স্বপ্ন। এই মাস্টারমশাইয়ের সঙ্গে মিশতে মিশতে তুই এমন স্বপ্ন দেখা শুরু করেছিস না, কি বলবো। এখন দেরি করিস না, চল। ঠাকুরমশাই ওখানে যেতে হবে, তারপর সেখান থেকে আবার ট্রেন ধরতে হবে। একবার ট্রেন ধরতে না পারলে আবার অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। চল চল চল। ওরা বেরিয়ে পড়ল টোটোতে করে। স্কুল বাড়ির মাঠের কাছ থেকে চলতে চলতে গিয়ে দাঁড়ালো একেবারে নারায়ণ ভট্টাচার্যের বাড়ির সামনে। রতনের সত্যিই ভালো লাগছিল না, মনটা কেমন কু ডাকছিল। এমনভাবে তার মন কখনো কু ডাকে না। ঠাকুরমশাইয়ের বাড়িতে অবিনাশ, বিশু পণ্ডিত সকলেই ছিল। টোটো এসে দাঁড়াতেই বেরিয়ে এলো বিশু পণ্ডিত। তাকে দেখে সুজয়ের মুখে একটা হাসি ফুটে উঠল, কিন্তু তারপরেই মাথায় ব্যান্ডেজ দেখে অবাক হয়ে বলল, কি হয়েছে আপনার? মাথায় ব্যান্ডেজ কেন? ও কিছু না, রাত্রিবেলা ঘর থেকে বেরোতে গিয়ে পিছলে পড়ে গেছিলাম তাই। কিন্তু তোমরা কোথায় যাচ্ছ? সুজয় ছোট করে সমস্ত কথা জানালো। ততক্ষণে অবিনাশ এসে দাঁড়িয়েছে, তার সঙ্গে ঠাকুরমশাইও। প্রথম দিন যেন ঠাকুরমশাইকে দেখেছিল এখানে আসার সময়, সেভাবেই দেখল। লম্বা চওড়া চেহারা, মুখে গোঁফদাড়ির জঙ্গল। সে দাড়িতে পাক ধরতে শুরু করেছে, খালি গায়ে, গায়ের ওপর একটা লাল কাপড় জড়িয়ে রাখা, পরনেও লাল কাপড়। রুক্ষ মুখে চামড়ায় ভাঁজ পড়তে শুরু করেছে, যেন কপাল আর গালের চামড়ায় অজস্র ইতিহাস লুকিয়ে আছে। চোখের দৃষ্টি ভীষণ উজ্জ্বল, মুখে একটা হাসি। সুজয় এগিয়ে গিয়ে তাকে প্রণাম করতেই ঠাকুরমশাই বললেন, সাবধানে যাও, ফিরে এসে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আশা করি ফুলবাড়ির জঙ্গলের কথা শুনেছ। আরও অনেক কিছুই শুনেছি, তবে ফিরে এসে ওসব নিয়ে কথা বলবো। এখন বাড়ি ফিরছি তো, ওসব নিয়ে কথা বলতে চাইছি না, কিছু মনে করবেন না। বাড়ি যখন যাচ্ছি, নিমডাঙ্গা গ্রামকে পেছনে ফেলে রেখে দিতে চাইছি। আবার তো ফিরে আসতেই হবে। শুধু একটা কথা, বাইরে যখন যাচ্ছ এই নিমডাঙ্গা গ্রামের কথা আর আমাদের বিপদের কথা কাউকে বলো না, তাতে সুরাহা তো কিছুই হবে না, বরং আমাদের আরো সমস্যা বাড়বে। আচ্ছা, আমার একটা কথা বলো তো, তুমি রাতের দিকে ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে, তাই তো? আলো হাতে জঙ্গলের দিকে তাকিয়ে কি কিছু দেখতে পেতে? সুজয় অবাক হয়ে গেল। হঠাৎ ঠাকুর মশাইয়ের মুখে এমন একটা কথা শুনে একটু বিভ্রান্ত হয়ে গেল। তারপর বলল, কি বলছেন? আপনাদের কাছে যা শুনেছি তাতে রাতের বেলা ঘর থেকে বাইরে বের হতেই ভয় হয়, তার উপর আমি আবার আলো হাতে জঙ্গলের দিকে যাব? ঘর থেকে বাইরে বের হয়ে উকি দিলেই তো দূরে তাল গাছগুলো দেখা যায়। সেই তাল গাছগুলো দেখার পরে আর ওদিকে যেতে ইচ্ছে করে না। ঠাকুরমশাই সামান্য হাসলেন, তারপর সুজয় উঠে পড়ল। রতনও উঠল, তার সঙ্গে অবিনাশ, বিশু দুজনেই উঠল। ওরা এই স্টেশন পর্যন্ত তাকে ছেড়ে দিয়ে আসবে। ঠাকুরমশাইয়ের চোখের সামনে টোটোটা অনেক দূর পর্যন্ত চলে গেল। তারপর হঠাৎ কি মনে হতে ঠাকুরমশাইয়ের মাথায় একটা অদ্ভুত চিন্তা এসে উদয় হলো। সুজয় যে ঘরে থাকে সেই ঘরটা স্কুলের একদম পেছনের দিকে। সেখান থেকে দূরে 3টে তাল গাছ ভালোভাবে দেখা যাওয়ার কথাই নয়, বাইরে বেরোলে তো নয়, এমনকি ঘর থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় দাঁড়ালেও সেটা দেখা যাবেই না। একমাত্র সেই পথ ধরে খানিকটা সামনে এগিয়ে গিয়ে জঙ্গলে প্রবেশের রাস্তার কাছে দাঁড়ালে তাহলেই তাল গাছগুলো দেখা যাবে। কারণ ফুলবাড়ি স্কুলের পেছনের দিকের জঙ্গলগুলো বড় হতে হতে পথটা সরু করে ফেলেছে, আর তাতেই তাল গাছগুলো আড়াল হয়ে গেছে।
তাহলে নতুন মাস্টার মশাই ঘরের বাইরে দাঁড়িয়ে তাল গাছ দেখল কি করে? একটা দীর্ঘশ্বাস ফেলল নারায়ণ ভট্টাচার্য। মনে মনে বলল, থাক, আগে মাস্টার মশাই ফিরুক, তারপর না হয় সব দেখা যাবে। কাল রাতেই বন্ধন করেছি, এখন না হয় কয়েকটা দিন নিমডাঙ্গা শান্তিতেই থাকুক। এখন ওদের টোটোটা গ্রামের পথে ধুলো উড়িয়ে চায়ের দোকান ছাড়িয়ে এগোতে লাগলো স্টেশনের দিকে। টোটো যখন চায়ের দোকানের কাছাকাছি এসেছে, ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নামলো সেই প্রথম দিনের মতো।